চেয়ারম্যান খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত বিশ্বাস। সিদ্দিকুর রহমান বাংলাদেশের প্রথম পেশাদার গলফার। গলফ বিশ্বের লাল সবুজের পতাকা তিনি বহন করছেন। এরই মধ্যে ব্রুনাই ওপেন সহ জিতেছেন ছোট বড় অনেক শিরোপা। অভিজাত খেলা গলফে বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিতি করিয়েছেন মাদারীপুরের ছেলে সিদ্দিকুর। তবে তার পথ চলাটা অতটা মসৃণ ছিল না। বল বয় থেকে ক্যাডি, এরপর হয়ে গেলেন বাংলার টাইগার উডস। কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এই ক্রীড়াবিদ, ঈদের আনন্দের দিনটা তার কেমন কাটতো বা এখন কেমন কাটে, ভবিষ্যতে সিদ্দিকুর নিজেকে কোথায় দেখতে চান, চলুন আমারই করা একটা রিপোর্ট দেখে আসি। আপনি যখন শুরু করেছিলেন তখন ক্রিকেট ফুটবল একটা জমজমা অবস্থা ছিল, তো সেই জায়গা থেকে গলফের মতো একটা একদম আনট্র্যাক, যেটা বাংলাদেশের জন্য যদিও ওয়ার্ল্ডে অনেক জনপ্রিয়, সেখানে আপনি কেন এটাতে আগ্রহী হলেন? গলফে যে আজকে এই স্টেজে আসবে এটা কিন্তু বিশেষ করে আমি নট অনলি এটা কেউই কিন্তু ওইভাবে চিন্তা করে নাই, বাট এটা আমি বলবো যে এটা সত্যি গড গিফটেড এবং আল্লাহ আমাদের এখানে যে আমরা যে ইয়ার ট্যালেন্ট আছি আমাদের উপর একটা দয়া আছে, যার কারণে আসলে আমরা গলফটাকে এই পর্যন্ত আনতে পারছি। এবং অনেকেই আছে যারা আপনাকে দেখে গলফে আসতে চায় কিন্তু প্র্যাকটিস মাঠের অভাব, গলফ মাঠে যেতে, তো তাদের আসলে কি সহজভাবে বা এই সুযোগটা নেওয়ার কোনো সুযোগ আছে? প্রথমত এখন বাইরে যারা, সেটার জন্য আমার মনে হয় যে সরকারি পক্ষ থেকে যদি একটা পাবলিক গলফ কোর্স করা হয় তাহলে হয়তো বা এটা সম্ভব। আদারওয়াইজ আমরা যারা গলফ ক্লাব অন্তর্ভুক্ত আছি তাদেরকে নিয়ে এটা এখন আপাতত চলতে হবে। আপনি যখন দেশের বাইরে যান এবং দেশের প্রতিনিধিত্ব করেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে গলফ খেলার জন্য অনেক দেশে যেতে হয়েছে, অনেক বিদেশে যেতে হয়েছে, তো সেখানে আসলে কেমন লাগে আসলে যে বিদেশিদের সাথে খেলা, বা তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি বলে? অনেক ভালো লাগে যে আমরা বাংলাদেশ একটা ছোট্ট দেশ থেকে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি, প্লাস গলফকে রিপ্রেজেন্ট করতেছি। এটা অনেক দেশই অবাক হয়ে যায় তারা, এবং আমার নিজের কাছে ভালো লাগে যে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব দিচ্ছি ওই দেশে এবং ওইখানে ভালো খেলছি। তখন আমার কাছে আরো বেশি ভালো লাগে যখন ওই বিদেশি প্লেয়ারদের সাথে খেলি। অবশ্যই ওখান থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স এই পর্যন্ত অর্জন করেছি এবং ভবিষ্যতে অনেক এক্সপিরিয়েন্স আমি ওদের কাছ থেকে নিতে পারবো এবং নিচ্ছি। আমি অনেক প্লেয়াররা বা বাংলাদেশ যে একটা দেশ এটা তারা জানতোই না। বিশেষ করে আমি 3 বছর আগে আমি টাইগার উডসের সাথে আমি কথা বলেছি এবং ওকে তখনও ও বলতেছে যে এটা কোথায়, তো তখন ওকে এক্সপ্লেন করতে হয়েছে, তখন ওর ইয়েস। আসলে আপনি খেলার মানুষ, খেলা নিয়ে থাকবে। এখন একটু খেলার বাইরে যেটা হচ্ছে যে ঈদ আনন্দ, যেটা জানি, তো আপনার ঈদের ব্যাপারটা নিয়ে আপনি কি ঈদের আনন্দটা নিয়ে যদি বলতেন যে এখনকার ঈদ আর ছোটবেলায় যখন ঈদ আনন্দ করতেন এদের মধ্যে কেমন পার্থক্য দেখেন? আগের যে ছোটবেলায় যে সময়টা জেগেছে আসলে এটা এখন অনেক মিস করি। এখন আসলে অতটা আনন্দ মনে হয় না, তবে তারপরে অবশ্যই যে ডিফারেন্টটা কিন্তু এখন বোঝা যায়। আমি বেশি খুশি যে আমি অনেক বছর পরে, যেমন গত বছর এবং এই বছর যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি, আব্বা আম্মা ভাই বোনদের সাথে সবার সাথে। এটা আসলে আমার অনেক বড় একটা পাওয়া। কোনো বাড়ি কোনো বাড়ি করা হয় না, গত 6-7 বছর আমার করা হয় না। ছোটবেলা আসলে ইচ্ছে কেমন ছিল? ছোটবেলায় ইচ্ছা ঈদ আসবে কেমন আনন্দ করতে? এই যে রোজা শুরু হবে তখন থেকে যে আনন্দ, ঈদ কবে আসবে যে প্রতীক্ষা, তারপরে ঈদের আগে নিজের যে চাহিদাটা, কেনাকাটা, প্যান্ট শার্ট জুতা, এগুলো আব্বা আম্মা কিনে দিবে, এই যে একটা আনন্দের বিষয়। আসলে এটা সত্যি অনেক, এটা আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু ওটার আনন্দটা একটু ডিফারেন্ট ছিল। এখন কোনো প্রতিদিনই মনে হচ্ছে যে একটা ডিফারেন্ট দিন, জামা কাপড় কোনো অসুবিধা নেই, যখন মন চাচ্ছে, যখন যেটা মন চাচ্ছে কিনতেছি। ছোটবেলায় এমন কোনো স্মৃতি মনে পড়ছে কিনা যেটা মনে পড়লে এখনো হাসি ঈদের সময় এই কাজটা করেছেন, বায়না করেছিলেন, বা কষ্ট পাচ্ছেন এখনো যে তখন এই কাজটা কেন করলাম? একটু কষ্টটা ছিল, যদিও যেমন ওরকম ফিনান্সিয়ালি সচ্ছল ছিলাম না। তো অবশ্যই আমাদের সব ভাইদের, আমরা 4 ভাই, তবে সবারই একটা চাহিদা থাকতো যে একটা প্যান্ট শার্ট জুতা, নতুন জামা দিতে হবে। তো এটা অবশ্যই আব্বা আম্মা ওটা কিনে দিতেন। তো যেটা হলো একবার যেমন সব কিনে দিল, তারপরে ঈদের দিন আসলো, সকালে নামাজ পড়লাম, সেমাই টামাই খেয়ে বের হলাম নতুন ড্রেস পরে। তো এটা সবচেয়ে অনেক ভালো লাগলো। কিন্তু দেখা গেল যে সারাদিন ঘোরার পরে আসার সময় জুতাটা ছিঁড়ে গেল। আমরা যেটা জানি যে একটু কষ্টের সময় ছিল আপনার, তো সেই কষ্টের সময়টা আঙ্কেল আন্টি কিভাবে ম্যানেজ করতে? তাদের কিন্তু কষ্টটা আমরা দেখতে পাই না, তারা কিন্তু ঠিকই হাসতে হাসতে আমাদের জিনিসগুলো দিয়ে দিয়েছে, বাট ওই জিনিসটা এখন ফিল করে দিয়েছে তারা কত কষ্ট করে আমাদের চাহিদাগুলো পূরণ করেছে। তো সেই জিনিসটা আসলে সত্যি আমি এখন ফিল করি এবং আমি তাদেরকে
অতটা আমি দিতে পারি না, বাট আমি চাই তাদেরকে যে তারা কিভাবে মানে যে তাদেরকে কিভাবে একটু আনন্দ দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে ঈদ মানে গিফটের ব্যাপার, সালামির ব্যাপার। তো এই সালামিটা তো ছোটবেলায় কেমন পেতেন, আর এখন আপনি কি পান না দিতে হয় কোনটা? না, আমি এখন সালামি ওরকম অবশ্য মানে লাইক ক্লাবে যখন আমি কাজ করতাম, তো অনেক ক্লাবের মেম্বাররা আমাদেরকে অনেক ঈদের সময় একটা মানে ঈদের শুভেচ্ছা হিসাবে দিতেন। তো এখন তো মোটামুটি আমি দিই সব জায়গাতে। আর আরেকটা জিনিস হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে, তো কোন জিনিসটা আসলে খুব পছন্দ করেন এবং আন্টি কেমন চেষ্টা করে রান্না বানাতে, যদিও আপনি 2-3টে ঈদ এখানে ছিলেন? হ্যাঁ, না আসলে সবসময় আমি আমার রান্নাটা খুব পছন্দ করি, ইভেন এখনো অনেক পছন্দ করি। আমার খুব ভালো পাক করেন। তো অন্যান্য দিন যেই সময় খাই, কিন্তু ওই দিনেরটার সাথে ঈদের দিনেরটা কখনোই মিলে না। দিদি, আমরা আসলে ঈদ নিয়ে কথা বলছিলাম, আপনার খেলা নিয়ে বলছিলাম, একটু আমরা এবার একটু অন্য ট্র্যাকে যাই, যেটা হচ্ছে যে আপনার আসলে অনেক ভক্ত সমর্থক আমরা আছে জানি, এবং যত খেলছেন দেশে এবং দেশের বাইরে, এই ভক্তদের নিয়ে কি বলবেন? ভক্তরা কেমন আপনাকে ভালোবাসে, বা ভক্তদের নিয়ে মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি একটা এক্সপিরিয়েন্স বলি, যেমন গতকালকে আমি 2.5 বছর পরে আমি লাইক গুলশান একই গিয়েছিলাম, মানে ক্লাব থেকে হেঁটে বের হয়েছি, তারপরে রিক্সায় উঠলাম। তো মানে এখন আসলে যে আমাদের সাধারণ মানুষ যে আমাকে মানে রিকগনাইজ করতে পারে, আসলে এই জিনিসটাও কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে। এমন কোন স্মৃতি আছে কিনা ভক্তদের নিয়ে যেটা আপনার এখনো মনে পড়ে হাসি হাসি? প্রায় 5 বছর আগে, তখন আসলে এতটা ফেমাস হয়নি, বাট তখন আমি পাবলিক বাসে, যেমন আগে বাসার যে পাবলিক ট্রান্সপোর্টে, তখন আমি বাসে উঠছি। এখন স্কুলের একটা ছেলে লাইক 10 বছর 12 বছর হবে, তখন আমাকে বলছে, ভাই আপনার নাম এই না, আচ্ছা প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দেন। আচ্ছা, বাসের মধ্যে তখন আমি বাসের ভিতরে আমি একটু উইশ করলাম। মানে এই জিনিসগুলো আসলে সত্যি অনেক ভালো লাগে। আমরা জানি যে সিদ্দিকুর ভাই এখনো কুমার, আসলে বিয়ে শাদীর ব্যাপারটা হয়ে উঠছে না কেন? আমার প্যারেন্টস কে সম্মতি দিয়েছি যে আমি বিয়ে করবো, তো এখন ফ্যামিলি থেকে দেখাশোনা চলতেছে, কথাবার্তা চলতেছে, তো হোপফুলি কয়েক মাসের মধ্যে এটা হয়ে যাবে। যখন আপনি দেশের বাইরে যখন খেলতে যান, তখন এমন কোন ঘটনা হয়েছে কিনা যেটা আসলে কষ্ট লেগেছে, যে বাঙালি হিসেবে এরকম করলো? মালয়েশিয়ানরা ওরা জানে যে আমাদের বাংলাদেশি, শুধু আমাদের বাংলাদেশি ওয়ার্কাররাই ওখানে গিয়ে কাজ করে, তো ওইখানে তো এখন ওইখানে আমি গলফ খেলি, এবং ওদের মাটিতে গিয়ে যখন চ্যাম্পিয়ন হই, তখন অনেক ভাবে মানে যদিও আমার সাথে হেসে কথা বলতেছে, আমার সাথে মজা করতেছে, বাট তার ভিতরেও কিন্তু কিছু মানে ক্রিটিসাইজ মানে আমি প্রকাশ পাই। কদিন আগে টাইগার উডস যে বিশ্ব সেরা ধনী ক্রীড়াবিদ হয়েছে, তো টাইগারের সাথে খেলার অভিজ্ঞতাটা দিতে আর আসলে এটা তো একটা স্বপ্ন যে ওকে দেখা হবে, ওর সাথে কথা বলে, এটা আসলে কখনো চিন্তাই করিনি লাইক পার্সোনালি। আমি তো যখন শুনলাম যে এই টুর্নামেন্ট আমি খেলবো এবং এই টুর্নামেন্টে টাইগার আসতেছে, তখন তো আমি অনেক এক্সাইটেড। এটাই আমার সার্থকতা যে আমি এই এত ভালো করার পরে যে ওর সাথে দেখা করতে পারছি, কথা বলতে পারছি, এটা আসলে জীবনের বড় একটা পাওয়া। এবার আমরা একদম সর্বশেষ যেটা হচ্ছে, আপনি নিজেকে কোথায় দেখতে চান? আসলে এখন আমার আলটিমেট টার্গেট হচ্ছে যে আমি মোটামুটি আমি যথেষ্ট সাকসেসফুল ইন এশিয়ান ট্যুর। এখন আমি খুব মনে প্রাণে চাচ্ছি যদি ইউরোপিয়ান ট্যুরে আমি খেলতে পারতাম। ওখানে মানে এত ব্যস্ত বিজি শিডিউল ওইখানে, এবং এত প্রেস্টিজিয়াস ওই ট্যুরটাতে, আমি জাস্ট এখন ওইখানে খেলতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। দর্শক, আমরা বাংলার টাইগার সিদ্দিকুর রহমানের একটা বিশেষ সাক্ষাৎকার দেখলাম। দেখছেন ক্লিয়ারম্যান খেলা।